আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে IAS 16 নিয়ে আলোচনা করব। IAS 16 কিন্তু প্ল্যান, প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ এই প্ল্যান, প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে কী নিয়ে আলোচনা করছে সে সকল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। IAS 16 এর প্রথমত আমাদের IAS 16 এর অবজেক্ট সম্পর্কে জানাতে হবে। তার অবজেক্টিভ কী? IAS 16 এর অবজেক্টিভ হচ্ছে আপনার অ্যাসেটকে রিকগনাইজ করা এবং ক্যারিং অ্যামাউন্ট নির্ধারণ করা, তার ডিটারমাইনিং দ্য ক্যারিং অ্যামাউন্ট এবং ডিপ্রিসিয়েশন চার্জ এবং ইম্পায়ারমেন্ট চার্জ কিন্তু তাদের নির্ধারণ করা এসে IAS 16 এর হচ্ছে মূল অবজেক্টিভ। তো আপনাদের বলে রাখি ভালো, অবশ্যই এটি কিন্তু একটি IAS 16 কিন্তু একটি লং টার্ম অ্যাসেট, অর্থাৎ ফিক্সড অ্যাসেট। আমরা ফিক্সড অ্যাসেট তাকেই বলি যে অ্যাসেটটি আমাকে 1 বছরের ঊর্ধ্বে বেনিফিট দিয়ে থাকে, সেই অ্যাসেটকেই হচ্ছে আমরা লং টার্ম অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে পারি। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার প্রতিষ্ঠানে অনেক ছোটো ছোটো অ্যাসেট আছে, যে অ্যাসেটগুলোকে 1 বছর ঊর্ধ্বে বেনিফিট দিলেও কোম্পানি সেই অ্যাসেটকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করে না। এখন কোম্পানি কত টাকার মূল্যের অ্যাসেট হলে সেই অ্যাসেটকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবে, এটা সম্পূর্ণ কোম্পানির বিষয়। কোম্পানি যদি মনে করে যে আমার 5,000 টাকার ঊর্ধ্বে যে সকল অ্যাসেট আছে এবং সেই সকল অ্যাসেট যদি আমাকে 1 বছর ঊর্ধ্বে বেনিফিট দিয়ে থাকে, সেই সকল অ্যাসেটকে আমরা ফিক্সড অ্যাসেট হিসেবে রিকগনাইজ করব। এবং 5,000 টাকার মূল্যে যে সকল অ্যাসেট, 5,000 টাকার নিচে যে সকল অ্যাসেট আছে, সেই সকল অ্যাসেট যদি আমাকে 1 বছর ঊর্ধ্বে বেনিফিট দিলেও কিন্তু আমি সেই সকল অ্যাসেটকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করব না। এটা সে সম্পূর্ণ কোম্পানির ইন্ডিভিজুয়াল জাজমেন্ট দ্বারা নির্ধারিত, সে কী করবে কোম্পানির পলিসি দ্বারা। তো এখন আসুন আমরা জানবো যে আপনি একটি অ্যাসেটকে আপনি অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে হলে কী কী বিষয়ে আপনাকে থাকতে হয়। অর্থাৎ আপনি যে অ্যাসেটটিকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন, ওই অ্যাসেটটিকে অবশ্যই আপনার কোম্পানির প্রোডাকশন, সাপ্লাই, তারপর রেন্টাল, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে সহযোগিতা করা লাগবে, তাহলেই আপনি সেই অ্যাসেটটিকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে পারেন। এক্সাম্পল স্বরূপ বলা যায়, ধরুন একটি কোম্পানি এমপ্লয়ীদের নিয়ে আসার জন্য একটি কোম্পানি গাড়ি ক্রয় করলো, কিন্তু দেখা গেল ওই কোম্পানি গাড়িটি পরবর্তীতে এমপ্লয়ীদের না নিয়ে কোম্পানিটির বাসার কাজে ব্যবহার হচ্ছে। গাড়িটি কোম্পানির বাসার মেম্বারদের নিয়ে আসা যাওয়া করছে, মেম্বারদের কাজে ব্যবহার করছে, কিন্তু এটি কোম্পানির কোনো ধরনের বেনিফিট পায় না। তাহলে কিন্তু এই অ্যাসেটটিকে কিন্তু অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা যাবে না। অবশ্যই আপনার কিন্তু যে অ্যাসেটটিকে অ্যাসেট হিসেবে আপনি রিকগনাইজ করবেন, সেটি অবশ্যই আপনার প্রোডাকশন, সাপ্লাই, রেন্টাল যে কোনো কাজে, কোম্পানির যে কোনো কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার এটাকে সহযোগিতা করা লাগবে, তখনই আপনি সেই অ্যাসেটটিকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে পারবেন। সেকেন্ড যে বিষয় তা হচ্ছে আপনার কন্ট্রোল। অ্যাসেটটিকে রিকগনাইজ করতে হলে অবশ্যই আপনার একটি কন্ট্রোল, ওই অ্যাসেটের কন্ট্রোল আপনার হাতে থাকতে হবে। দেখা গেলো আপনি অ্যাসেটটি ক্রয় করছেন কিন্তু অ্যাসেটটির কন্ট্রোল আপনার হাতে নাই, তাহলে কিন্তু আপনি অ্যাসেটটিকে আপনি অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে পারবেন না। থার্ড যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ডিটারমিনিং দ্য ট্রানজ্যাকশন, মানে ডিটারমিনিং দ্য রিলায়েবল কস্ট মেজারমেন্ট। অর্থাৎ আপনার অ্যাসেটকে আপনার একটা অ্যাসেট ক্রয় করছেন, কিন্তু সেই অ্যাসেটের মূল্য কত, অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট কত, আপনি একটা কস্ট মেজারমেন্ট করতে পারছেন না। তাই এক্ষেত্রে অবশ্যই আপনি কোনো অ্যাসেটকে অ্যাসেট হিসেবে রিকগনিশন করতে হলে সেই অ্যাসেটের একটি রিলায়েবল কস্ট মেজারমেন্ট আপনার করা লাগবে, তাহলেই আপনি একটি অ্যাসেটকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে পারবেন। এই কস্ট মেজারমেন্ট করার ক্ষেত্রে আবার দু ধরনের আছে। একটা হচ্ছে আপনার ইনিশিয়াল কস্ট, দুই হচ্ছে সাবসিকুয়েন্ট কস্ট। ইনিশিয়াল কস্ট কাকে বলে? ইনিশিয়াল কস্ট তাকেই বলে যে কস্টটি আপনার অ্যাসেট ক্রয় থেকে শুরু করে আপনার ইনস্টল করা পর্যন্ত যে সকল খরচ হয়, সেই সকল কস্টকে হচ্ছে ইনিশিয়াল কস্ট বলে। আর সাবসিকুয়েন্ট কস্ট কি? অ্যাসেট পরবর্তীতে অ্যাসেটের যে কস্টটি হয়, সেই কস্টটিকেই হচ্ছে সাবসিকুয়েন্ট কস্ট বলে। সাবসিকুয়েন্ট কস্ট হচ্ছে আপনার দেখা গেল এই কস্টে আবার দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে রেভিনিউ কস্ট, আর একটা হচ্ছে ক্যাপিটালাইজ কস্ট। রেভিনিউ কস্টটা কি? যে কস্টটি আপনার অ্যাসেটটি পরিচালনা করতে প্রতিনিয়ত যে কস্টটি হয়, সেই কস্টটিকে বলা হচ্ছে রেভিনিউ কস্ট। আর ক্যাপিটালাইজড কস্ট কাকে বলে? যে কস্টটি করলে যে কস্টটি আপনার অ্যাসেটের লাইফে গিয়ে সরাসরি ইফেক্ট করে, সেই কস্টটিকে বলা হচ্ছে আপনার রেভিনিউ ক্যাপিটালাইজড কস্ট। তো এই কস্টটিকে কিন্তু আমরা ক্যাপিটালাইজ করতে পারবো, কিন্তু ওই কস্টটিকে কিন্তু আমরা রেভিনিউ কস্টটিকে কিন্তু আমরা ক্যাপিটালাইজ করতে পারবো না। একটা এক্সাম্পল দিই আপনাদের, সেই এক্সাম্পলটি হচ্ছে কি, ধরুন আমাদের প্রত্যেকের অফিসে কিন্তু প্রিন্টার মেশিন আছে। এখানে প্রিন্টার মেশিন যে টোনারটি আছে, এটা কিন্তু আপনারা প্রতিনিয়ত কাজের জন্য কিছুদিন পর চেঞ্জ করা লাগে।
তো এই জন্য যে ব্যয়টি হয় এটা কিন্তু আপনি ক্যাপিটালাইজ হিসেবে করবেন না, এটা কিন্তু রেভিনিউ কস্ট। কিন্তু অ্যাসেটের একটি ট্রে ভেঙে গেল, আপনি ট্রেটি নতুন একটি ট্রে এনে লাগালেন, এতে কিন্তু সরাসরি ওই প্রিন্টার মেশিন লাইফে গিয়ে ইফেক্ট পড়ছে। এ ধরনের ব্যয় কিন্তু সবসময় হয় না। তো এই কস্টটা কিন্তু আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। তো আমরা অ্যাসেট যখন মেজারমেন্ট করব কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই লক্ষ্য রাখতে হবে। আরেকটা হচ্ছে আপনার রিভ্যালুয়েশন মডেল, আমরা একটা কস্ট মেজারমেন্টে করে রিকগনাইজ করি, আর হচ্ছে রিভ্যালুয়েশন মেথডে হচ্ছে আমরা রিকগনাইজ করি। রিভ্যালুয়েশন মেথডটা কি, যে আপনি পরবর্তী একটা অ্যাসেট কিনলেন, পরবর্তীতে দেখলেন যে ওই অ্যাসেটটির মূল্য যা আছে, অ্যাসেটটির মূল্য আপনার বাড়তেও পারে কমতেও পারে। সে কেমন, ধরেন যে আপনি একটি অ্যাসেট কিনলেন 10,000 টাকা দিয়ে, পরবর্তীতে দেখলেন যে 2 বছর পরে ওই অ্যাসেটের মূল্য 2,000 টাকা ডিপ্রিসিয়েশন কমে যে দেখা গেলো 8,000 টাকা এসে 2 বছর পরে, কিন্তু বর্তমানে আপনার অ্যাসেটটি যে পর্যায়ে আছে ওই পর্যায়েই ওই অ্যাসেটের মূল্য বর্তমানে আরও 3,000 টাকা বেড়ে গেছে, তাহলে এই অ্যাসেটের মূল্য আপনার ইনক্রিজ হয়েছে। তো এই হিসেবে হচ্ছে আপনি সেই অ্যাসেটটি, সেই রিভ্যালুয়েশন মডেলেও আপনি অ্যাসেটটিকে রিকগনাইজ করতে পারেন। এটা আবার কিন্তু আপনার যে শুধু ইনক্রিজ হবে তা না, ডিক্রিজও হতে পারে। এই রিভ্যালুয়েশন পদ্ধতি নিয়ে কীভাবে আপনি হিসেব করবেন, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিবেন, সে সকল বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। এখন আসুন আমরা হচ্ছে জানি যে আপনার ডিপ্রিসিয়েশন হচ্ছে কি, আপনার একটি যুক্তিসঙ্গত অ্যাসেটের ব্যবহার অনুযায়ী আপনার অ্যাসেটের ডিপ্রিসিয়েশন চার্জ, আপনার একটি ইন্ডিভিজুয়াল জাজমেন্ট দ্বারা কিন্তু আপনার অ্যাসেটের ডিপ্রিসিয়েশন চার্জ করতে হবে। দেখুন, এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে আপনার একটা দোকানের প্রিন্টার মেশিন আর আপনার অফিসের প্রিন্টার মেশিনের ডিপ্রিসিয়েশন চার্জ কিন্তু এক হবে না। একটা দোকানে কিন্তু প্রিন্টার মেশিনের প্রোডাকশন অনেক হয়, সেইখানে কিন্তু আপনার তাদের প্রোডাকশন যেহেতু অনেক হয়, তাদের ডিপ্রিসিয়েশন চার্জও বেশি হবে, কারণ তাদের লাইফকাল একটু কম হবে। একটা অফিসে কিন্তু আপনার প্রিন্টার মেশিন প্রিন্ট কিন্তু কম হয়, সেই হিসেবে কিন্তু তার লাইফকাল একটু বেশি হবে। তো আপনি অফিস ম্যানেজমেন্ট একটি যুক্তি ইন্ডিভিজুয়াল জাজমেন্ট দ্বারা কিন্তু প্রত্যেকটি অ্যাসেটের ডিপ্রিসিয়েশন চার্জ নির্ধারণ করবে। এটিও কিন্তু IAS 16 কিন্তু এ বিষয় নিয়েও কিন্তু আলোচনা করছেন। তো IAS 16 সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে ধারণা পেয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।